নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশের একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমার নাম আমির শেখ, আমার বাড়ি বাংলাদেশের একটা ছোট্ট গ্রামে। ঘটনাটা আমার জীবনে ঘটে 2013 সালে। দুয়া করি এরম ঘটনা যেন কারো জীবনে না ঘটে, কোনো শত্রুরও না। ওই 2013 সালটা যে আমরা কিভাবে কাটিয়েছি তোমরা বিশ্বাস করবে না। প্রথমত বলি, ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার দাদার ছেলের সাথে। খুব ভালোবাসতাম তাকে। 2013 সালে ওর বয়স 18-19 ওরকমই হবে। ও না খুব ভূতে বিশ্বাস করত, ভূতের গল্প পড়া, মুভিজ দেখা, এগুলো খুব বিশ্বাস করতো। আর আমাকে বলতো, মানে যদি মেলায় যেত বা কোথাও যেত না, ভূতের বই কিনে আনতো, বা যেগুলো বেরায় না ভূতের এক্সপেরিমেন্ট করার বই, ওসব কিনে আনতো আর আমাকে গল্প করতো যে চাচা জানো তো এইটা করলে এইটা হয়, অশরীরীর এই শক্তিটা থাকে, এই গল্পগুলো আর কি করতো। প্ল্যানচেট কী করে করে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, এইসব কিন্তু কোনো দিন করতে যাস না, এইগুলো কিন্তু খুব ভয়ানক হতে পারে। আমার কোনো কথাই শুনলো না। ঠিক ফেব্রুয়ারি মাস 2013 সালে আমি আর আমার দাদা বসে মাছ ধরছি। ও আসলো, এসে ওর বাবাকে বলল, বাবা বাবা আমাকে 50 টাকা দাও তো। ওর বাবা বলল, এখন তো নেই, আমি বাড়ি গিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে আবার জিজ্ঞেস করলাম, কিরে কোথায় যাচ্ছিস রে তুই? রিপ্লাইটা ঠিক এরম ছিল। ও আমার কানের সামনে এসে বলল, আমার এক বন্ধু বলেছে ওর এক মাসির বাড়ি আছে, সেই মাসির বাড়িটা একদম ফাঁকা, সেখানে আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। ওকে অনেকবার বারণ করলাম যে এগুলো করিস না, এগুলো কিন্তু ভালো না। ও বলল ধুর কিছু হবে না বলে চলে গেল। আমিও মনে মনে আর এই সব নিয়ে এত কথা ভাবলাম না। ঘটনাটা শুরু হলো তার 2 দিন পরে। বৌদি আমার ঘরে এসে চিৎকার করতে থাকলো, ভাই ভাই তাড়াতাড়ি দেখো তো, তোমাদের ছেলে না কেমন কেমন করছে। আমি দৌড়ে ওদের ঘরে গেলাম, গিয়ে দেখলাম ওর চোখের তলায় না একদম ডার্ক স্পট পড়ে গেছে। ও নাকি 2 দিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, আর আবল তাবল বকছে, আর নিজের আঙুল পুরো দেয়ালে ঘষছে। তখন তো আর আমাদের অত ভালো বাড়ি ঘর নেই, টালির ঘর। দেয়ালের মধ্যে নিজের আঙুলগুলো ঘষে ঘষে পুরো নখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমি ওকে ধরে বললাম, কী হয়েছে রে তোর, এরম করছিস কেন? ওর চোখ মুখ দেখে না খুব একটা অন্যরকম লাগছে। চোখটা লাল, চোখের তলায় একদম ডার্কনেস পড়ে গেছে। আমি না আবার ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কি নেশা টেশা করছিস আজকাল, খুব বড় হয়ে গেছিস নাকি? ওর চুল এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, ওর চোখ না খুব লাল একদম, আর হিংস্র হিংস্র লাগছে। আর ওর গায়ের রঙটা না একটু শ্যামলা ছিল, তার কারণে ওকে যথেষ্ট ভয়ানক লাগছিল। তো আমি ভাবলাম যে কি হলো রে বাবা, কোনো কথাও বলছে না, শুধু না দাঁত কিরমির করছে। আমি ওর গায়ে হাত দিতেই দেখলাম ওর গায়ে প্রচণ্ড গরম, ওর গায়ে প্রচণ্ড জ্বর। আমি সঙ্গে সঙ্গে পাড়ার 2-3টে লোক ডেকে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। তখন তো আর ভালো হাসপাতাল নেই, একটা ছোটোখাটো জায়গায় নিয়ে গিয়ে ওর চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে ও ঠিক হয়ে গেল, ওকে আবার বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু তার 1 দিন পর থেকে আবার সেই জিনিস, ওর খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল। ও কারোর সাথে কথা বলতো না, একা থাকতো আর নিজে নিজে বক বক করতো। এই জিনিসগুলো বাড়ির সবাইকে খুব অবাক আর ভয় পাওয়াতে শুরু করলো। আমাদেরও সবার চিন্তা হয়ে গেল যে ছেলেটা যদি এরম করে তাহলে তো ও মরে যাবে। আমরা কি করলাম, ওকে না অনেক বকাবকি করছি, জোর করে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আমি আবার বৌদি আর দাদাকে বললাম, চিন্তা করো না, হয়তো মন টন খারাপ হয়েছে, এই বয়স, দেখো তোমার ছেলে হয়তো প্রেমে টেমে পড়েছিল, তার জন্য হয়তো এগুলো হতে পারে বলে না আমি আবার মজা করে জিনিসটাকে চাপিয়ে দিলাম। তার 1 দিন পর থেকে শুরু হলো খেলা। একটা জোরে আওয়াজে আমার ভোরবেলা ঘুম ভেঙে গেল, যেন বড় কাচের কিছু ভেঙে পড়লো। আমি বাইরে গিয়ে দৌড়ে যেটা দেখলাম, সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। দাদাদের বাড়ি তখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। টিভিটার সাইজ না, তখনকার টিভিগুলো না খুব বড় বড় বক্সের মতো হতো।
ও তুলে ওটাকে আছাড় দিয়ে দিয়েছে, আর না পাগলের মতো চিৎকার করছে। ওই চিৎকার পুরো পাড়ার লোক এক করে দিয়েছে, আর বাসনপত্র ফেলছে কন্টিনিউয়াসলি, আর ভাঙচুর করছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, আর একটা কথা মুখে বারবার গোঙাচ্ছে, হ্যাঁ ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, সবাইকে মারবো, সবাইকে। ওই দেখ বলে যখন ও আঙুল দেখালো না, আমি দেখলাম আমার দাদার গলা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আমি বললাম, কি হয়েছে তোর? দাদা বলল, রাতে ঘুমাচ্ছিলাম, আমার পাশেই শুয়েছিল, জানি না কী হলো, হঠাৎ করে আমার ঘাড়ের মধ্যে এত জোরে কামড় বসালো, পুরো মাংস বেরিয়ে এসছে। আমি দাদাকে বললাম, তাড়াতাড়ি হসপিটালে যা তুই, ব্যাপারটা আমি দেখছি। দাদাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে আমি ঘরে ঢুকে ওকে বললাম, তুই আমার ভাইপো না, বল তুই কে, বল তুই কে, দাঁড়া ওঝা ডাকছি। যেই আমি এই কথাটা বললাম না, ও একটা হাসি দিল, আর হাসিটা এত ভয়ানক তোমরা বিশ্বাস করবে না। দাদাকে যে কামড়েছে ওর ঠোঁটের মধ্যে রক্ত লাগা, ঘাটটা বেঁকালো, আর বলল, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওর গোঙানোর শব্দ আমি বলে বোঝাতে পারবো না, এত ভয়ানক। ওর নিজের মাথা, ওই যে চটার বাঁশগুলো হয় না আমাদের বাড়ি, মানে টালির বাড়ি যাদের থাকে, মাঝখানে একটা বাঁশ থাকে, ওই বাঁশের মধ্যে নিজের মাথায় গুঁতো দিয়ে দিয়ে ফাটিয়ে ফেললো। আমরা ওকে ধরে রাখতে পারছি না, 3-4টে আমার বন্ধু বান্ধব মিলে ওকে টানছে, কিন্তু কেউ ধরে রাখতে পারছে না, এতটা ভয়ানক। মুখ চোখ পুরো রক্তে ভেসে যাচ্ছে। লাস্টে ওকেও আমরা হাসপাতালে নিয়ে কোনো রকম একটুখানি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাড়ি নিয়ে আসলাম, কিন্তু ও সারাটা রাস্তা উৎপাত করছে, ভাঙছে, চড়ছে। লাস্টে আমি বললাম, আর কোনো উপায় নেই, একটা ওঝা না ডাকলে হবে না। লাস্টে গিয়ে একটা ওঝা ডেকে নিয়ে আসা হলো। ওঝাটা ওকে যত ঝাড়ালো, যত যা করলো, কিচ্ছু হলো না। আমরা লিটারেলি দেখতে পাচ্ছি এরকম 3 দিন ধরে ওর চলছে, মানে ভাঙচুর করা, ওই ঘরের মধ্যে কেউ থাকতে পারছে না, দাদা বৌদি আমাদের ঘরে থাকছে, আর আমরা পুরো দরজাটা না লক করে দিচ্ছি। আমাদের ওই 3 দিনে 3খানা ওঝা পাল্টানো হয়ে গেছে, মুসলিম বাবা পাল্টানো হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না। 4র্থ দিন শুক্রবার, দিনটা আমার জীবনে প্রচণ্ড স্মরণীয়। আমার ঘুম ভাঙে একটা বিশাল আওয়াজে। আমরা সবাই দৌড়ে আসি, দেখি বাড়ির দরজা পুরো ভাঙা, ও রাস্তায় বেরিয়ে একটা লোককে ফেলে দিয়ে তার হাতের মধ্যে কামড়ে ধরে রয়েছে। লোকটা ওকে ঘুষির পর ঘুষি চালাচ্ছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমরা ধরতে গেছিলাম, দাদাকে ও গলা টিপে ধরে একদম মাটিতে শুয়ে পড়ে। আমরা 4-5 জন মিলে ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কোনোভাবে কোনো রেহাই পাওয়া যাচ্ছে না। শেষে অনেক কষ্টে ছাড়ানোর পরেও আমার দাদার গলায় এমনই চোট লেগে যায় যে এখনও পর্যন্ত আমার দাদা ঘাট ঠিক করে নাড়াতে পারে না, এখনই ব্যথা আছে। মানে ও দুটো বুড়ো আঙুল না গলার একদম স্পটে ঢুকিয়ে দেয়। আমরা কোনো রকম ওকে ছাড়িয়ে বেঁধে রাখি। শেষে আমাদের একজন গুরু পীর বাবা ছিলেন, আজ উনি এই পৃথিবীতে নেই, আজ উনি এই পৃথিবীতে নেই, কিন্তু উনি সেই টাইমে দাঁড়িয়ে আমাদের একজনের খোঁজ দেয়, তাকে আমরা নিয়ে আসি। সে অনেক বড় একজন মাপের গুরুপীর তোমরা বলতে পারো। ওনার ড্রেস, ওনার যে মানে বিহেভিয়ার অসংখ্য ভালো। উনি যখন ঢুকলো না, প্রথম ঢুকে ওনার যেটা সব থেকে বড় গুণ, উনি কিন্তু আমাদের থেকে 1 পয়সা নেয়নি। উনি ঢুকেই প্রথমে বলল, বিশাল বড় কিছু ঢুকেছে তোর বাড়িতে। আর উনি যখনই আমাদের দোরগোড়ায় পা রেখেছে না, ওর চিৎকার আরও বেড়ে গেল। ও প্রচণ্ড চিৎকার করছে। ওকে দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছিলাম, দড়ি মনে হচ্ছে ভেঙে ফেলবে, বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, মনে হয় বাঁশ শুদ্ধ ভেঙে বেরিয়ে যাবে, আর বাড়ি মনে হয় এখনই ভেঙে পড়বে। ওই লোকটা না কোনো কথা না বলে, মানে গুরুপীরটা পেছনের দিকে চলে গেল, বাড়ির পেছনে গিয়ে একদম সোজা যেই পুকুরে আমরা মাছ ধরছিলাম ওই পুকুরের দিকে চলে গেল। পুকুরের দিকে গিয়ে উনি কিছু একটা বিড়বিড় করতে লাগলো, আর হাতের মধ্যে না একটা পাউডারের মতো কিছু নিয়ে আকাশের দিকে ছড়াতে লাগলো। তারপরে উনি যেটা বলল, বিশ্বাস করো আমি ওই দৃশ্য কোনোদিন ভুলবো না। উনি আমাকে বলল, তোমাদের ঘরে যে রয়েছে সে তোমাদের ছেলে না। আমরা বললাম, তাহলে কে সে? উনি বলল, সে অবায়ক একজন, সে খালি তোমাদের ছেলের শরীরটাকেই ধরে নিয়ে রয়েছে। আমরা বললাম, মানে? উনি বলল, 2টো লোক ডাকো
আমরা লোক ডাকলাম। উনি বলল যাও ওই জলের মাঝখানে। ছেলেগুলো যখনই জলের মাঝখানে গেল না, দেখতে পেলাম কিছু একটা ভেসে রয়েছে। ওরা না কাঁদতে শুরু করলো জলের ওখান থেকে, চিৎকার করে বলল, দাদা আমাদের ভাইপো আর নেই। আমরা পাগলের মধ্যে কান্নায় ফেটে পড়লাম। ওর মা বাবাকে কে সামলাবে কিছু বুঝতে পারছি না, হাউমাউ করে কাঁদছে। ঘরে গিয়ে দেখলাম শুধু দড়িটা পড়ে রয়েছে। আমাদের ছেলের রূপ নিয়ে যে শয়তানটা ছিল সে আর নেই, সে কোথায় উধাও হয়ে গেছে। গুরুপীর এসে বলল ও এখনো ওই ঘরেই রয়েছে, ওকে ডাক করাতে হবে, না হলে কিন্তু ও আবার আসবে, আবার তোমাদের ক্ষতি করবে। আমরা গুরুপীরের পায়ে পড়ে গেলাম, বাবা যে করে ওকে ডাকুন, আমরা আর মৃত্যু দেখতে চাই না। উনি না কিছু মন্ত্রতন্ত্র পড়লো আর ওই পাউডারটা সারা ঘরের মধ্যে একদম গন্ডি দিয়ে ছড়িয়ে দিল। তারপরে আমাদের মধ্যে একজনকে বলল কারো মধ্যে ঢুকতে হবে। তখন আমাদের একটা পাড়ার খুব ভালো ভাই ছিল আমাদের, যে আমাদের জন্য অনেক বড় এই রিস্কটা নিয়েছে, আমি সারা জীবন বলবো। সেই ভাই বলে উঠল আমার মধ্যে ঢোকাও, আমি এই রিস্কটা নিতে রাজি আছি। আমরা বললাম ঠিক আছে চলো। তো আমরা ভাইকে বসালাম, উনি কিছু মন্ত্রতন্ত্র বললো। হঠাৎ করে আমাদের সেই ভাইটা না কেঁপে উঠলো, আর তার বুক ফুলিয়ে চোখগুলো একদম বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে, আর একটা হাসি দিয়ে বললো সব কটাকে মারব, কেউ বাঁচবি না তোরা, পুরো বাড়ি নির্বংশ করে দেব, যেখানে পরিবারের একটাও লোক থাকবে সব মেরে দেবো সব। ওই গুরুপীর জিজ্ঞেস করতে লাগলো কেন এসছিস সেখানে, কে তুই, কিসের শত্রুতা এদের সাথে? ও বলতে লাগলো এই ছেলেটা ওর বন্ধু বান্ধব নিয়ে ওর বন্ধুর এক ফাঁকা বাড়িতে গেছিল, ওখানে গিয়ে না ওরা একটা এক্সপেরিমেন্ট করে, আমাকে ডাকায়। জানিস আমি কে? আমি হচ্ছি ডাইনি, রাক্ষসী। আমাকে ডাকিয়ে এনেছে শালা, আমাকে আবার জিজ্ঞেস করছে হ্যাঁ ভবিষ্যৎ বলতে আমাদের। আমিও ওদের সাথে ডিল করেছি। ভবিষ্যৎ বলবো? কার ভবিষ্যৎ বলবো? তখন তোদের এই পাকা ছেলেটা বললো ও বললো আমার ভবিষ্যৎ বলো আমার। তখন আমি ওদের সাথে ডিল করলাম যে ভবিষ্যৎ তো বলবো, কিন্তু তার বদলে আমার তোর প্রাণ চাই। কি বোকা দেখ, প্রাণ দিয়ে দিল, ভবিষ্যৎ দিয়ে কী হবে? ও ভেবেছিল হয়তো মজা করছি। ও বললো ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে, আগে তো ভবিষ্যৎ বলো। ভবিষ্যৎ বলে গলা টিপে মেরে ওকে ফেলে দিয়ে আসলাম। ওর বন্ধুরা তো সব জানে, ভয়তে পালিয়ে গেছে। সব কটাকে মারার চেষ্টা করেছিলাম, যে যেমন পালিয়েছে, একটার পায়ে কামড়েছি। আমরা আরও কান্নায় ফেটে পড়েছিলাম সেই টাইমে। গুরুপীর কোনো রকম মন্ত্রতন্ত্র পড়ে বললো ঠিক আছে যা হয়েছে চলে আয় বোতলে। ও বলতে লাগলো জীবনে আসবো না। তুই কেন? কত আসলো, কেউ কিছু করতে পারলো না, নির্বংশ করব তারপরেই যাব। তারপরে উনি ঝাঁটা আর একটা আগুন জ্বালিয়ে দিল, কিছু মন্ত্র পড়লো, আর একটা হঠাৎ করে জলের মধ্যে কিছু একটা দিয়ে মন্ত্র পড়তে থাকলো। আর ও ওই ভাইয়ের রূপে না ছটপট করতে শুরু করলো, না 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 ও বোতল সরা, আমি যাবো না। আর গুরুপীর সঙ্গে সঙ্গে বলে উঠলো তোর নাম রাহিম তো? ও ভয়তে বলতে লাগলো হ্যাঁ তুই আমার নাম কি করে জানলি? ও বলতে লাগলো রাহিম তুই ডাইনি কি করে হলি? তুই একটা বড় সড়ো পেঁচো ভূত, আর কিছুই না, তুই চলে আয় এর ভেতরে। আর ও তত আসবে না, যত ওর নাম ডাকছে না ও ছটপট করছে কিন্তু আসবে না। প্রায় 15-20 মিনিট পরে আমরা দেখতে পারলাম জলটা না নুন মতো হয়ে গেল জলের নিচে কিছু, আর উনি বোতলের মুখটা আটকে দিল, দেখালো এই দেখো এইটা হচ্ছে সেই জিনিস যে তোমাদের ছেলেকে মেরেছে। সেই জিনিসটাকে আমরা ওনার কাছেই দিয়ে দিই, উনি হয়তো ওনার কাছে রেখেছে না ফেলে দিয়েছে ওইসব জানি না। তারপরে আমাদের জীবনে এমন ঘটেনি কোনো কিছু, কিন্তু 2018 অবধি আমরা একটা শোক মনের মধ্যে চেপে রাখি যে একটা 18-19 বছরের ছেলে এইভাবে ছেড়ে আমাদের চলে গেল। তো যাই হোক সবাইকে একটা কথাই বলবো, এই সব এক্সপেরিমেন্ট প্লিজ করো না, প্লিজ। আজকের গল্পটা এইটুকু ছিল আমার, যদি তোমার ভালো লাগে তোমার চ্যানেলে বলো। ছোট গল্প জানি, ভৌতিক ওরম কিছু নেই, বাট আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম জাস্ট। প্রথমে বলি গল্পটা কিন্তু আজকে আমার একটুখানি অন্য রকম লেগেছে, একটুখানি আলাদা রকম লেগেছে। একটা
এক্সপেরিমেন্ট, একটা ইন্টারেস্ট, যে এই জিনিসটা ইন্টারেস্ট আছে, এটা একটু করে দেখি কেরম হয়, কিন্তু তার পরিণতি কী হয় সেটা কিন্তু মানুষ জানে না। তার জন্য আজকে এই জিনিসটা ঘটেছে। তো যাই হোক, গল্পটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও এই দাদাকে কেমন লাগলো গল্পটা। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো ভয় পাওয়াতে। আজকের জন্য এইটুকু, টাটা।